বাসায় যে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করে, সে আমাকে বলছে যে বাবা আমি যেতে চাই। আমি যে পিএসসির চেয়ারম্যান সাহেব আছে ফায়েজ সাহেব, একদম রেফারেন্স দিয়ে বলি, সব ওখানকার না বলে, উনার বাসায় দেখেছি, উনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, সে হিসাবে বলতো আমি যেতে চাই, কি করবো, কবে যাবো বলেন তো। তা আমি যে কত মানুষকে এরকম দেখেছি, তাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি নাই। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? এ তো বানানো মানুষটা, রিয়েল মানুষ, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো? এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি সবসময় কলাম লিখি, চিন্তা করি দেশটা। আমার মাঝে মাঝে মনে মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন গেল। রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত। যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে, আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তখন হয়তো ভাবতে পারে না আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি তো করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। যেমন যখন 1986-এ এরশাদ একটা ইলেকশন করলো, তখন যখন রাজপথে প্রতিবাদ আসলো, সংসদ ভেঙে দিল। 88 যখন একটা আরো সাধারণ নির্বাচন করলো, তখন প্রতিবাদ আসলো, 90-তে ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াতে 9 বছরে আপনারা হিসাব করে দেখেন 40-50 জন মানুষ হত্যা করা হয়েছে। 9 বছরে 40-50 জন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে 40-50 জন, বাড়িয়েও বলতে পারি। আমার নিজের মনে পড়ে গেছে 20-25 জন। আচ্ছা, ফর দ্য সেক অফ মানে কি বলবো, যে পলিটিক্যাল কারেক্টনেস ধরে না 40-50 জন মারা গেছে বললাম 9 বছরে। আর নির্বাচনে কারচুপি করে পরপরই ছেড়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে 1996-এ মাগুরা ইলেকশনের পর একটা ভুয়া ইলেকশন হয়েছিল, আপনারা জানেন। এরপরে আন্দোলন হওয়া মাত্র কয়েক মাসের মাথায় উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। 10-12 জন মারা যায়নি পুরো আন্দোলনে। অর্থাৎ ওনারা রাস্তায় ভাষণ করতে পারতেন, রেসপেক্ট ছিল মানুষের প্রতি। হয়তো ছোট অন্যায় করার চেষ্টা করেছেন, এরশাদ হোক, শেখ হাসিনা, খালেদা জিয়া হোক, কিন্তু যেই মানুষের পালস দেখেছেন সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সাথে সাথে কেউ সময় লেগেছে 2 বছর, বেগম জিয়ার সময় লেগেছে 2 মাস। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই 153টা আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। মানে ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্মড, ইভেন বিফোর দ্য ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্মড। সারা পৃথিবীর ইতিহাসে একটা ভুতুরে নির্বাচন হয় নাই। আপনাদের আমি কত জায়গায় রেফারেন্স খুঁজি, মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে 153টা আসনে, মেজরিটি আসনে আনকনটেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় 100খানেক লোককে হত্যা করেছিলেন। 1 বছরের পরের বছর আন্দোলনে 100খানেক লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পরে। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। দিনের বেলা পরে মারধর করে আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরানের ইলেকশন, আমি আর গ্রামের ইলেকশন দেখেন। পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া 2-একটা কান্ট্রি পাবেন। এই উপমহাদেশে কারো আছে? কোন সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম শেষের দিকে বলতে কি, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করে। প্রত্যেকটা মানুষ যেন ইলেকশন হচ্ছে না, তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সবকিছুর মাত্রা থাকে, সবকিছুরই মাত্রা থাকে। আপনারা সরকারি চাকরিবিধিতে দেখবেন, ছোট অপরাধ হলে আপনারা ভৎসনা করেন, বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন, এমনকি মামলা করে জেলে দেন। সবকিছু মাত্রা থাকে না। ওনাটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। 15 বছর। এবং 15 বার অনুশোচনা নাই। এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যাকে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে। আমি ওনাকে দেখে, ওনাকে নিয়ে আমার বিশ্বাস এখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা বলা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং শেখ হাসিনা শুধু মিথ্যা বলা বলে নাই,
পুরো একটা নেশনের মধ্যে এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষিত বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী চোর চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওরা সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং ওই দিন একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, আমি তো বডিটা খুঁজে পেতেন, বডিটা খুঁজে পেতেন, দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হর্ন করতো যে আপনারা হত্যা করেছেন, উনি এসে বডি সুদ্ধা গায়েব করে দিল এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার কি বড় অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইত্যাদি করতে পারে। ইলিয়াস আলীর পরিবারকে, ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চাকে বলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত একটা মানুষ কিভাবে এটা করতে পারে। এবং আপনারা যদি আয়না ঘরগুলা দেখেন, আই উইশ আপনাদের প্রত্যেকে যদি দেখাতে পারতাম। আমাদের, আমি যখন লন্ডনে থাকতাম তখন বাড়ি ভাড়া অনেক বেশি ছিল, আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়েতে থাকতাম, ইউজ করতাম সবাই। আমরা বলতাম কি কবরের মতো বাথরুম, মানে বেসিনটা ছাই ছিল এইটু, এত ছোট বাথরুম। আমার মনে হলো এটা কোনো বাথরুম হতে পারে, কিভাবে মানুষ বানায়। আয়না ঘরে যেই রুমে রাখতো দিনের পর দিন, সেটার পরিমাণ ওই বাথরুমের বলতে কোনো কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না, বসলে হাঁটু লেগে যেত। আপনি চিন্তা করতে পারেন, মানে আপনি যদি দেখেন না মানে সহ্য করতে পারবেন না। লুটপাট, আমার তো বাইরের জিনিস দেখার দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন করার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমারও তো স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না, আপনার মনে হতো সম্রাট আসছে কোন আর কি, প্রোটোকল। আমি যদি গল্প শুনতাম আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো। প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে মানে কি বলবো কৃত দাসের মতো করে নিয়ে যেত, এবং ধরেন দৌড় হল থেকে যারা যেত তারা দৌড় হলের নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো দৌড় হল থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো যেতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমার কিন্তু গল্পগুলো শুনে এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানী, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সব মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাগ এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে ওনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে এরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর সে লয়ের ছেলে, আমি কি অবস্থা শোভন, তাকে বলেছি, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নামে গেল, ভাই তোর পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসার মতো করে, এই তোমার পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমার মতো দু একটা দেশ ছাড়া এরকম নদী পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে ওনাকে নিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা কথা বলতো। আমার যে কিরাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতে মানুষ এটা, যে আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মাংস খাওয়াও, রোহিঙ্গা পাগলকে খাওয়াতে পারবে না, এটা তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে।
আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই বুঝতে নাই মহিলা। আর জুলাই গণঅভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরো আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোন পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্যামলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানের মধ্যে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের, মানে আপনি আমার হত্যা করবেন এই দোষ আমার নিজের। আমাদের দেশে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটুখানি একটু মাইল্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে বারণ করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করলেন, আপনি কি বলেন, বিপদে পড়বে। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার মাঝে সহ্য হতো না। আমার যে সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, সেটা পরিণত হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাবো, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করা আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানে বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিসিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করে কিভাবে মানুষকে হত্যা করে। সেদিন বললাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এখানে নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি, কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নাই, কোডিফাইড নাই। আমেরিকা একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। তা আমাদের এই কনসেপ্টগুলো থেকে বেরোতে হবে। আমাদের যত ভালো আইনই বানাই না কেন, আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সবকিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেখি। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল লগুলা দেখেন, অসাধারণ এনভায়রনমেন্টাল ল, ব্যাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পাওয়া যাচ্ছে, টাইম করে দিলাম। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো, পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য কি এই পৃথিবীর মানুষ হয়েছে। আমরা এমনকি যারা মুসলমান, তারা কি আসল মুসলমান হয়েছি? তা আমাদের তো কোরআন শরীফ আছে, কি হয়েছে? আমার তো ইন্টারনালাইজ করতে হবে, বুঝতে হবে, আমার জীবন সংস্কৃতিতে ওই জিনিসটা আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস, যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাকে জিনিসগুলো ইন্টারনালাইজ করতে হবে। আর একটা কথা হচ্ছে মানে আত্মসম্মান বোধ থাকতে হবে। আত্মসম্মান বোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না। তাই আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই, আপনাদের তো সমস্যা হয় না, আপনার ফরেন মিনিস্ট্রি, এত লজ্জা লাগে, এত রাগ লাগে। আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে, কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে। একটা দেশে আপনার আমেরিকায় 6 বার গিয়েছি,
6 বার গিয়েছি, তারপরে বিভিন্ন মেয়াদে প্রায় 1.5-2 বছর থেকেছি।